প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আজ এক ব্রিফিংয়ে এমনটা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা ও হাদি হত্যার আসামি সহ পলাতকদের ফেরত পাঠাতে বাংলাদেশ যে চিঠি দিয়েছে তার জবাবের অপেক্ষায় রয়েছেন তারা। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনে যোগদানে আমন্ত্রণ, পরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের দৌড়ঝাঁপ, একের পর এক গুঞ্জন। সবশেষ আলোচনায় আসে ২১শে আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সপ্তাহের শুরুতে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে যথারীতি উঠে সেই প্রশ্ন। মুখপাত্র জবাবটা দিলেন কূটনৈতিকভাবেই। This process was initiated by the open press interaction in New Delhi on 5th of August. গত কয়েক সপ্তাহ ধরেই প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা চলছিল। আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডিত শেখ হাসিনার দিল্লিতে ৫ আগস্টের প্রেস কনফারেন্সের কারণে তা ব্যাহত হয়। ওই প্রেস কনফারেন্স নিয়েও আমাদের অবস্থান আগেই পরিষ্কার করেছি। আমরা মনে করি প্রধানমন্ত্রীর সফরের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর থেকে ঢাকা দিল্লির সম্পর্কের পারদ কখনো উঠেছে, কখনো নামছে। আর এর মাঝখানে আছে পলাতক ও মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা, সাথে আবার অন্যান্য অপরাধীদের ভারতে পালিয়ে যাওয়া বা আশ্রয় নেওয়ার ঘটনাও রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও সাফ কথা, এসবের সুরাহা করতে হবে দিল্লিকেই। সম্প্রতি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের হস্তান্তর করার কথা বলেছি। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। অন্যদিকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। এরও জবাবের অপেক্ষায় আছি আমরা। তিনি আরও জানান, ঢাকার কূটনীতির মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট নীতি। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা সমুন্নত রাখা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর মতো বিষয়গুলো মেনে চলে বাংলাদেশ। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। দেশের উন্নয়ন অগ্রযাত্রা যারা বাধাগ্রস্ত করবে, জনগণই তাদের প্রতিরোধ করবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তার সরকার চায় দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। বিদ্যুৎ জ্বালানি সহ সংকট উত্তরণে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান সরকার প্রধান। আজ কিশোরগঞ্জে মাছের পোনা অবমুক্ত, কার্প হ্যাচারি পরিদর্শন, মৎস্য চাষী সফল উদ্যোক্তাদের স্বীকৃতি সহ প্রধানমন্ত্রীর দিনভর কর্মসূচিতে উঠে আসে জলজ সম্পদ আর মানুষের জীবিকার নতুন সম্ভাবনার বার্তা। শফিকুল হকের রিপোর্ট। হাওর বাওর নদী নালা আর বিস্তীর্ণ জলভূমি, এই জনপদের মানুষের জীবন আর জীবিকার সঙ্গে জড়িয়ে আছে পানি আর মাছ। সেই মৎস্য সম্ভাবনাকে সামনে রেখেই প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর। রোববার সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে বেলা 11:30টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছান তারেক রহমান। তার আগমনে আনন্দের জোয়ারে ভাসে পুরো পাকুন্দিয়া। সাধারণ মানুষের ভালোবাসা আর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচির শুরুতেই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। পরে সভামঞ্চে দেয়া শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে তার সরকার। বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে। এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে। বিএনপি যতবারই ক্ষমতা এসেছে ততবারই কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের জনগণই প্রতিরোধ করবে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে
মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণেই বিদ্যুৎ জ্বালানির সংকট মন্তব্য করে জনগণকে ধৈর্য ধরে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান, অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই জাতীয় সংসদ অধিবেশনে আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। সেখান থেকে কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যান সরকার প্রধান। হ্যাচারির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। শুধু মাছের উৎপাদনই বাড়ানো নয়, যারা নিজেদের শ্রম আর উদ্ভাবনী উদ্যোগে এই খাতকে এগিয়ে নিচ্ছেন তাদের স্বীকৃতিও দেন প্রধানমন্ত্রী। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী আয়োজনে সারা দেশ থেকে বেছে নেওয়া হয় সফল মৎস্য উদ্যোক্তাদের। মৎস্য সম্পদ উন্নয়নে বিশেষ অবদানের জন্য 14 জন উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয় রাষ্ট্রীয় স্বর্ণপদক। রাষ্ট্রীয় এই স্বীকৃতি তাদের জন্য যেমন সম্মানের, তেমনি নতুন উদ্যোক্তাদের জন্য একটি উৎসাহের বার্তা। প্রকৃতির দেয়া জল, মানুষের শ্রম আর উদ্যোগ, এই সম্ভাবনাগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে চায় বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর তাই শুধু মাছের উৎপাদন বৃদ্ধি নয়, বরং জল, জীবিকা আর মানুষের সাফল্যকে এক সুতোয় গাঁথার সূচনা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। শফিকুল হক, ৭১, কিশোরগঞ্জ। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান সফরে গেছেন। তার এই সফরের আপনি তো খবরাখবর রাখছেন, আপনি এখন কোথায় আছেন? প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে আজকে আর কি কি কর্মসূচি রয়েছে সব মিলিয়ে জানতে চাই। নুজহাত, এই মুহূর্তে আমি রয়েছি নগরীর, কিশোরগঞ্জ নগরীর ঠিক যেই মূল যেই সড়কটি রয়েছে, বটতলা মোড় বলে এই সড়কটি। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বটতলার মোড় থেকে তার পরবর্তী যে কর্মসূচিটি রয়েছে, সেই শোলাকিয়া ঈদগাহ মাঠে যেই বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ার কথা, সেই কর্মসূচির দিকে যাচ্ছেন। আপনি হয়তো ছবিতেই দেখতে পাবেন যে আমরা এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন জায়গায় সফর করার সময় যেই চিত্র দেখতে পেয়েছি, যে যেখানেই তিনি যাচ্ছেন আসলে সড়কের দুপাশে মানুষ, নগরবাসী তাকে আসলে অভিবাদন জানায়। কিশোরগঞ্জেও তার ব্যতিক্রম হয়নি এবং এই এতটুকু রাস্তা আসতে তার মোটামুটি প্রায় 2 ঘন্টার মতো লেগে গেল। যেই পরবর্তী যে বৃক্ষরোপণের যে কর্মসূচিটি, সেই কর্মসূচিটি দুপুর 2টায় হওয়ার কথা ছিল, তবে সেটি সেই স্পটে এখনো তিনি গিয়ে পৌঁছতে পারেননি। আমরা যতদূর জানতে পেরেছি, এখন তিনি ঐতিহাসিক শোলাকিয়া যে ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠে ছাত্রদল, জেলা ছাত্রদল আয়োজিত যে বৃক্ষরোপণ কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নেবেন এবং পরবর্তীতে আজকের দিনের যেই শেষ কর্মসূচিটি হওয়ার কথা ছিল বিকেল 4টায়, সেই কর্মসূচিতে যোগ দিবেন জেলা স্টেডিয়ামে, পুরাতন যে স্টেডিয়ামটি রয়েছে সেখানে। এবং সেই স্টেডিয়ামে আমরা যে খবর পেয়েছি যে বিএনপির সরকারের যেই নির্বাচনী ইশতেহারের অন্যতম যে কর্মসূচি ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের মূল যেই কর্মসূচি, সেই কর্মসূচির উদ্বোধন আজকে এখান থেকে করার কথা রয়েছে। এছাড়াও ইমাম মুয়াজ্জিনদের যেই ভাতা প্রদানের যে বিষয়টি, সেটিও আজকের এই পুরাতন স্টেডিয়ামের থেকে যেই এখানে আয়োজন করা হয়েছে, সেখান থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। তো সবকিছু মিলে আসলে দিনভর ব্যস্ত সময় তিনি পার করলেন এবং সকাল থেকে তিনি যেই অনুষ্ঠানগুলোতে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে তার বার্তাটি ছিল স্পষ্ট যে বাংলাদেশের এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আসলে বিএনপি সরকার চায় একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে, এবং সেই রাষ্ট্র গড়তে আসলে যদি কেউ বাধা প্রয়োগ করে, সেই বাধা উপেক্ষা করেই আসলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের এই দিনের বার্তা। তো আমরা রয়েছি তার সব বহরের সঙ্গী। তিনি এখন শোলাকিয়া যাচ্ছেন, সেখান থেকে পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এসে যোগ দিবেন। নিশ্চয়ই শফিক, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি থাকুন আমাদের সাথে, আমরা পরবর্তীতে আরো খবরাখবর জানবো। দর্শক, শুনছিলাম সহকর্মী শফিকুল হকের মাধ্যমে তারেক রহমানের কিশোরগঞ্জ সফরের এই মুহূর্তের কর্মসূচি সম্পর্কে।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে যে কোনো সময় নতুন পে স্কেল ঘোষণার সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। এবছরই তারা বর্ধিত বেতন পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব দাবি করেন, বর্তমানে জ্বালানি সংকটের জন্য এই সরকার দায়ী নয়। এখন প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি চাঙা করা। শারমিনীরা রিপোর্ট। সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার, যেখানে সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা সুপারিশ করে পে কমিশন। বাজেটে ওই সুপারিশেরই বাস্তবায়নের কথা জানায় বিএনপি সরকার, কিন্তু প্রজ্ঞাপন না হয় হতাশা বাড়ছে সরকারি চাকরিজীবীদের। জানা গেছে অর্থনৈতিক সংকট আর বিচার বিভাগের বেতন জটিলতার কারণেই পে স্কেল বাস্তবায়নে দেরি হচ্ছে, যা নিরসনে 7 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলছেন, খুব দ্রুত এটি ঘোষণা করবে সরকার। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। চলতি অর্থ বছরে কি এটা হওয়ার সম্ভাবনা আছে? যে অর্থ বছর আশা করি। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের প্রথম 6 মাস ভালোভাবেই চলেছে, তবে গ্যাস বিদ্যুতের সংকট মোকাবেলা আর অর্থনীতি পুনরুদ্ধার মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মেইন চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এবং আমরা বেসরকারি খাতকে ব্যাংক থেকে সাপোর্ট দিতে পারছি না। সব কিছুর জন্যই দায়ী হলো বিগত সরকারগুলো। এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তো সময় দিতে হবে। সরকারের 180 দিনের মধ্যে মন্ত্রিসভায় রদবদল হচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সীমার বাইরে কোনো প্রশ্ন না করলে ভালো। শারমিনীরা, 71, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত 1000-এরও বেশি পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী পুলিশ সদস্যরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অভিযোগ করেন, বিগত সরকারের সময় সুনির্দিষ্ট কোনো অপরাধ বা বিভাগীয় তদন্ত ছাড়াই তাদের রাজনৈতিক উদ্দেশ্যে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুনর্বহালের পক্ষে ইতিবাচক আদেশ ও পুলিশ সদর দপ্তরের সুপারিশ থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি বলে জানান তারা। আমরা বিগত সরকারের আমলে যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছি, একটা কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন স্বীকার করেছে তাদের প্রতিবেদনে যে তাদের মামলায় অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলছিল মানবিক বিবেচনায় বহালের জন্য একটা আদেশ দিয়েছিলেন, কিন্তু সেই আদেশটা বাস্তবায়ন করা হয় নাই। আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীতে স্বৈরাচারের নীল নকশা বাস্তবায়নের অংশের আমরা তাদের এই স্বৈরাচারের রোশান হলে আমরা চাকরি হারা। আমরা নুন আনতে পান্তা ঘুরাচ্ছে, আমাদের বাচ্চাকে ভালো মতো লেখাপড়া করাতে পারতেছি না। আমরা 1522 জন টোটাল, তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করুক, মানবিক বিবেচনা পুনর্বহাল করুক। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।